আমার ছাত্রী অবনীকে পড়াতে গিয়ে দেখলাম তার আম্মু একটা ছেলের সাথে খুবই অন্তরঙ্গ হয়ে বসে আছে। আমি তাদের দুজনকে দেখে লজ্জায় মুখ ঘুরিয়ে নিলাম। আমাকে দেখে তারাও নিজেরাও নিজেদেরকে গুছিয়ে নিল। আসলে মানুষের আসল চেহারাটা বোঝা যায় না। অবনীর মা যে এমন একটা খারাপ কাজ করতে পারে এটা আমার কখনো ভাবনায় আসেনি। তবে চাহিদার প্রয়োজনে মানুষ অনেক জঘন্য কাজও করে থাকে। নিজের থেকে বয়সের অনেক ছোট ছেলের সাথেও মানুষ প্রেমের সম্পর্ক গড়ে তুলতে পারে। সেটা আজ অবনীর মাকে দেখে বুঝলাম। আমি কিছু বলার আগে অবনীর মা আমাকে বলল, অবনী তো এখনো স্কুল থেকে ফেরেনি, আর তুমি আজকে এত তাড়াতাড়ি পড়াতে আসবে সেটা তো আমাকে আগে বলনি। আমি অবনীর মাকে বললাম, আজ মাসের শেষ তারিখ, তাই একটু আগেই পড়াতে এসেছি, টাকাটাও দরকার ছিল। তখন অবনীর মা বলল, আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি টাকা নিয়ে আসছি। কিছুক্ষণ পর অবনীর মা এসে আমার হাতে 10,000 টাকা দিয়ে বলল, ও হচ্ছে আমার খালাতো ভাই সুজন, অবনীকে ওর কথা বলার দরকার নেই। তোমাকে অগ্রিম মাসের টাকাটাও দিয়ে দিলাম। তোমার বাকি টাকার সমস্যা বলেছিলে, আজকে পড়াতে হবে না, তুমি বরং কালকে এসো। টাকাটা নিয়ে আমি চলে আসি। অবনীকে পড়াই আজ 6 মাস হতে চললো। সত্যি বলতে অবনীকে আমি টাকার জন্যই পড়াই। অবনীর বাবার টাকা পয়সার কোনো অভাব নেই, তার বাবা বিদেশ থাকেন, তাই আমাকে মাস শেষে 5,000 টাকা দিতে কোনো সমস্যা হয় না। 10,000 টাকা পেয়ে সেখান থেকে মাকে 4,000 টাকা দিলাম, আর বোনকে 1,000 টাকা। বাকিগুলো আমার প্রয়োজনে কাজে লাগবে রেখে দিলাম। মাকে দেওয়া এটা আমার প্রথম কোনো উপহার। আমি এর আগে কখনোই মাকে টাকা দিইনি। টাকা দেওয়ার পর মায়ের চোখে যে আনন্দটা দেখছিলাম সেটার কাছে পৃথিবীর সব আনন্দ তুচ্ছ। 1,000 টাকা পেয়ে আমার বোন এতটা খুশি হবে ভাবিনি, কিন্তু যখন টাকা পেয়ে সে আমাকে খুশিতে জড়িয়ে ধরে ভাইয়া বলল, তখন মনে হলো এমন বোনের জন্য জীবনে কিছু করতে না পারলে জীবনের কাছে ঋণী থেকে যাব। পরের দিন অবনীকে পড়াতে গিয়ে দেখলাম অবনী খুব সুন্দর করে সেজেছে। আকাশি রঙের শাড়িতে মেয়েটাকে অন্য দিনের চেয়ে আজ একটু বেশি সুন্দর লাগছে। তাই পড়ানোর সময় তার দিক থেকে কেন জানি চোখ সরাতে পারছিলাম না। আমার এমন অবস্থা দেখে অবনী বলল, স্যার আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? নিজের ছাত্রীর মুখে এমন প্রশ্ন শুনে কিছুটা আনইজি ফিল করলাম। তারপরও ধমকের সুরে বললাম, এসব কি প্রশ্ন? আমার গার্লফ্রেন্ড দিয়ে তুমি কি করবে? বাচ্চাদের এসব জানতে হয় না, তুমি পড়াশোনায় মনোযোগ দাও। তখন অবনী বলল, কে পিচ্ছি, দেখেন আমি তো কত বড় হয়ে গিয়েছি, আর ক্লাস 9-এ পড়া একটা মেয়েকে কখনো বাচ্চা বলা মোটেও উচিত নয়। আমার এক বান্ধবীর বিয়ে হয়েছে, বাচ্চার মাও হয়ে গেছে, আর আপনি আমাকে বাচ্চা বলছেন? অবনীর কথা ঠিক, অবনীকে আজ মোটেও বাচ্চা বাচ্চা লাগছে না, বড়ই মনে হচ্ছে। শাড়ি পরলে ছোট মেয়েদেরকেও অনেক বড় মনে হয়, অবনীকে আজ বড়দের মতোই মনে হচ্ছে। আমি অবনীর কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পারলাম না। অবনী আবার জিজ্ঞেস করলো, স্যার আপনি কিন্তু বললেন না আপনার কোনো গার্লফ্রেন্ড আছে নাকি? তখন আমি বাধ্য হয়ে বললাম, ছিল এক সময়, তবে এখন নেই। এবার খুশি তুমি? তোমার প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছো? তখন অবনীর চোখে মুখে অনেক আনন্দ দেখতে পেলাম। আমার গার্লফ্রেন্ড নেই শুনে অবনী এতটা খুশি হলো কেন বুঝতে পারলাম না। প্রায় 6 মাস পর হঠাৎ করেই জানতে পারলাম অবনীর মা প্রেগনেন্ট। এমন অবস্থায় সব জায়গায় জানাজানি হয়ে গেল। যেহেতু অবনীদের বাসায় আমি বাদে আর অন্য কোনো ছেলে যাওয়া আসা করতো না, তাই সবাই আমার দিকে আঙ্গুল তুলতে লাগলো, আমাকে সন্দেহ করতে লাগলো। অবনীর মা যখন আমাকেই দোষ দিল তখন আমার মরে যেতে ইচ্ছে করলো। অবনীর মা নিজেকে বাঁচানোর জন্য আমার নামে যে এত বড় একটা মিথ্যা কথা বলবে আমি কখনো কল্পনা করিনি। অবনীর সামনে সেদিন কি লজ্জাটাই না পেয়েছিলাম। কোনো অপরাধ না করেও আমি অবনীর চোখের দিকে তাকাতে পারিনি। অবনী অনেক ঘৃণা নিয়ে আমার দিকে তাকিয়েছিল। সে কাঁদতে কাঁদতে যখন বলল, স্যার আপনি চাইলে আমিই তো আপনাকে এই সুযোগটা দিতাম, আপনাকে আমি ভালোবাসতাম, আর আপনি কিনা আমার মায়ের সাথেই এটা করলেন। আপনার প্রতি যে রেসপেক্ট ছিল সেটা আপনি রাখেননি। আপনি কখনোই একজন শিক্ষক হওয়ার যোগ্যতা রাখেন না। কথাগুলো বলেই অবনী আমাকে ধাক্কা দিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেয়। আমিও চলে আসি। এলাকার সবাই জেনে গিয়েছে বিষয়টা, তাই লজ্জায় কারোর সামনে যেতে পারতাম না। বাসায় চুপচাপ থাকতাম। বাবা মা বোন কেউ আমার সাথে আগের মতো কথা বলে না। আমার জীবনটা যেন একাকিত্বের এক নরকে পরিণত হলো। ঠিক এমন সময় আমার নরকীয় জীবনটাকে আরো বিষাক্ত করে তুলতে ফোন দিল আমার প্রাক্তন। মিলির সাথে আমার 2 বছরের সম্পর্ক ছিল। হঠাৎ করে একদিন প্রচন্ড রাগারাগি হলো দুজনের মাঝে। তারপর আমি আর তাকে কোনোদিন ফোন দেইনি, কারণ আমি আমার ইগোর সাথে কখনো আপোষ করতে চাইনি। সেও কখনো ফোন দেয়নি। আজ এতদিন পর কেন ফোন দিল সেটার কারণ খুঁজে পেলাম না। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে ভেসে আসলো চিরপরিচিত সেই কণ্ঠ। তোমার সাথে বিচ্ছেদ হয়েছে, ভালোই হয়েছে, এমন একটা কাজ করবে কখনো ভাবিনি। আমি ভেবেছিলাম এতদিন পর ফোন দিয়ে তুমি জানতে চাইবে আমি কেমন আছি, কিন্তু তা না করে কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছ। এটা বলার জন্যই কি ফোন দিয়েছো? সেটা বলার প্রয়োজন মনে হয়নি, কারণ তুমি ভালোই আছো। সেজন্যই হয়তো নিজের থেকে বয়সে অনেক বড় একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়াতে পেরেছো। ভালো না থাকলে মানুষ এমন কাজ করতে পারে বলো? তখন আমি বললাম, আর সবাই না হয় আমার সম্পর্কে জানে না তাই এমনটা বলছে, কিন্তু তুমি তো আমার সম্পর্কে সব জানো, আমাকে চেনো আমি কেমন মানুষ, তারপরও এমনটা বললে?
তোমার সাথে 2টা বছর রিলেশন করেছি, কখনো একটা চুমুও খেতে চাইনি তোমাকে। তুমিই বলো, তোমার সাথে যদি আমি ফিজিক্যালি রিলেশন করতে চাইতাম তাহলে তুমি কি না করতে? আমার তো মনে হয় না তুমি না করতে। যেখানে তোমার মতো মেয়ের সাথে এমনটা করিনি, সেখানে আমার থেকে বয়সে বড় একটা মহিলার সাথে এটা করব কি করে ভাবলে তুমি? ঠিক এমন সময় বাবা আমার রুমে এসে পড়ায় আমি ফোনটা কেটে দিলাম। দীর্ঘ 2 মাস পর আমার রুমে কেউ আসলো, আমার সাথে কেউ কথা বললো। আমার তো ভালো লাগার কথা, খুশি হওয়ার কথা, কিন্তু আমি খুশি হতে পারলাম না। বরং বরাবর কথাগুলো শুনে চোখের পানিটাকে অনেক কষ্ট করেও ধরে রাখতে পারলাম না। বাবা বললেন, কয়েকদিন পর তোর বোনকে দেখতে আসবে। আমি চাই না তোর কারণে আমার মেয়েটার বিয়েটা ভেঙে যাক। তুই 1 বছরের জন্য এই বাড়ি থেকে চলে যা। সবাই জানবে তোকে আমরা ত্যায্যপুত্র করেছি। তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। 1 বছরে যদি কিছু করতে না পারোস, নিজের বেঁচে থাকার মতো অবস্থা তৈরি করতে না পারোস, তাহলে চলে আসিস। তখন তোর বোনের বিয়ে হয়ে যাবে, তাই আর কোনো সমস্যা হবে না। তবে আমি চাই না তুই আর কখনো এই বাড়িতে ফিরে আসস। তোর কারণে আমি আমার মান সম্মান সব হারিয়েছি। কাজটা করার আগে তোর ভাবা উচিত ছিল তোর সাথে তোর পরিবারের সম্মানটাও মিশে আছে। যাই হোক, তোর মাকে আমি এখনো কথাগুলো বলিনি। তুই চলে যাওয়ার পরেই বলবো। আজ রাতেই চলে যাবি। তোর মা কিংবা বোনের সাথে দেখা করার কোনো দরকার নেই। টাকা লাগলে বল, আমি দিয়ে দিব। আমি কিছু বলতে পারলাম না। আমি জীবনে কোনোদিনও চিন্তা করতে পারিনি আমার বাবা আমার প্রতি এতটা কঠোর হবে কখনো। কাঁদতে কাঁদতে শুধু বললাম, না, কোনো টাকা লাগবে না। আমি লক্ষ্য করলাম আমার কান্না ভেজা কণ্ঠটাও বাবার ভিতরটাকে নাড়া দিতে পারলো না। বাবা আমার রুম থেকে চলে গেলেন। ফোনের দিকে তাকাতেই দেখলাম 21 বার ফোন দিয়েছিল মিলি, এখনো দিয়েই যাচ্ছে। তার ফোনটা ধরতে ইচ্ছে করছিল না, কারণ সবকিছু গোছগাছ করতে হবে। আজকেই বাবা আমাকে চলে যেতে বলছেন। জানি না কোথায় যাব, যাওয়ার মতো তেমন কোনো জায়গা নেই। তবে যেতে তো হবেই। পৃথিবীটা তো অনেক বড়, কোথাও না কোথাও জায়গা হবে।